নমস্কার, হটসিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে কেটিভি বাংলার পর্দায় আপনাদের সঙ্গে আমি শান্তনু। হটসিটে হট টকের আজকের খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দেশের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য জানা ভীষণ দরকার, আমরা সেই টপিক নিয়ে কিন্তু শুরু করছি। কী টপিক? পাকিস্তান এবং বাংলাদেশ, জেহাদি এই দুটি দেশ ভারতের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র, বড়সড় ষড়যন্ত্র করছে? কেন বললাম? কারণ ইফতিসাম ইলাহি জাহির, এই নামটা ভালো করে শুনুন, আপনারা জানবেন হয়তো। পাক জেহাদি একজন, খুব পরিচিত নাম। তাকে কিন্তু দেখা যাচ্ছে ঢাকায় জামাই আদর করা হচ্ছে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস তাকে জামাই আদর করছে। এবং সে কার ডান হাত বলুন তো? লস্কর-ই তৈবার মাথা যে হাফিজ সাইদের কিন্তু ঘনিষ্ঠ ডান হাত বলা যায়। তাহলে ভারতের বিরুদ্ধে কোনো বড় চক্রান্ত করছে কি ইউনূস, মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ এবং পাকিস্তান মিলে এটা কিন্তু প্রথম আমরা আজকে রাখছি, খুব গুরুত্বপূর্ণ টপিক। অর্কপ্রভু সরকার বাদিকে বসে আছেন হটসিটে হট টকে। আপনারা যার বিশ্লেষণ প্রতিটি পর্বে বিভিন্ন ক্ষেত্রে আপনারা শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই এই টপিক নিয়ে আমরা শুরু করলাম, এটা অ্যালার্মিং সিচুয়েশন। অর্কদা, এই নিয়ে আপনার বিশ্লেষণ। প্রথম কথা, ইউনূস একটা নামকরা দুর্বৃত্ত। আমি অতীতেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতে বলবো। ও শুধু যে আর্থিক মামলায় অভিযুক্ত তা নয়, ও হচ্ছে মানবতার লজ্জা, সন্ত্রাসীদের নেতা। ভাবখানা এমন করে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে ও তো খুব লোভী, 86 না 87 বছর বয়স। ও চাইছে সরকারি অতিথিশালায় বসে চর্বচস্য লজ্জপেয় করবে, জঙ্গিদের মদত দেবে, বিনিময়ে জঙ্গিরা যাতে ও ক্ষমতায় টিকে থাকতে পারবে সেটা এনশিওর করবে। তাহলে ইউনূসের কথায় ও কাজে কোনো মিল নেই। কয়েকদিন আগে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান শামসাদ মির্জা গেছিলেন। সেখানে ইউনূস তাকে আর্ট অফ ট্রায়াম্ফ বই যেটা উপহার দেয়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তার প্রচ্ছদে ভারতের বিকৃত মানচিত্র। হাফিজ সাইদের ঘনিষ্ঠ একটা দুর্বৃত্ত ওখানে গিয়ে বাংলাদেশের তরুণদের হিন্দু ভারতকে আক্রমণের জন্য সওয়াল করছেন। পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্টের লোকজন ঘন ঘন ঢাকায় যায়। করাচি ঢাকা বিমান চলাচল শুরু হবে। জসিমউদ্দিন রায়মানি, আনসার আল্লাহ বাংলার জঙ্গি, ঢাকার যে জাতীয় মসজিদ বায়াতুল মোকাররম, সেখানে একটা বিক্ষোভ সমাবেশে তাকে দেখা গেছে। সেখানে স্লোগান উঠেছে, একটা একটা ইস্কন ধৈরা ধৈরা জবাই কর। হিন্দুদের বিরুদ্ধে ওখানে তীব্র বিষোদ্গার করা হয়েছে। এই তো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের নাম এখন জঙ্গি দেশ। ওরা কোনো বড় রকমের নাশকতার ছক কষছে ভারতে। তবে এই অ্যাডভেঞ্চার যদি বাংলাদেশ করে, আমি আগেও বলেছি, আবার বলছি, 1 ঘন্টা লাগবে না বাংলাদেশ বলে দেশটা অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে। ইউনূসের মতো হতবীর্য নপুংসক, অত্যন্ত লোভী, লক লক করছে জীবগুলো, আর কোরাপ্ট। মানে ও প্রথম থেকে কোরাপ্ট। যে লোকটা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মারে, গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চাইছিল না, আদালতের নির্দেশে লাথি মেরে তাড়ানো হয়েছিল। তো এর কাছ থেকে আমরা বিশেষ কিছু প্রত্যাশা করি না। এখন জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের পরিবারের 14 জন অপারেশন সিন্দুরের সময় বাওয়ালপুরে মারা গেছিল, নিহত হয়েছিল। তো মাসুদ আজাহারের এক বোনের নামে মহিলাদের জেহাদি আদর্শে দীক্ষিত করার জন্য অনলাইনে প্রচার চালাচ্ছে জৈশে মোহাম্মদ। বলছে, সন্ত্রাসী কাজে অংশ নিলে তুমি স্বর্গে যাবে। এইভাবে মগজদোলাই করা হচ্ছে, অনলাইনে হচ্ছে, পুরোটা অর্থ সংগ্রহ হচ্ছে। একদিকে জৈশে মোহাম্মদ, একদিকে লস্কর-ই তৈবা। আর এটা তো নতুন কথা নয়। আন্তর্জাতিক অপরাধী যারা, তাদেরকে ইউনূসের প্রশাসন ছেড়ে দিয়েছে। জসিমউদ্দিন রায়মানি খুনি, মৌলবাদী, ধর্মান্ধ, তাকে ছেড়ে দিয়েছে। তো সেখানে তো লস্কর-ই তৈবার, হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ লোকজন আসবেই। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। এটাই এখন বাংলাদেশের স্বাভাবিক।
ওরা কোনো বড় নাশকতার ছক করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, মাথা গুড়িয়ে দেওয়া হবে। ভারত সরকারের কি আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত? ভারত সরকার প্রোঅ্যাক্টিভ আছে, পিঁপড়ের মতো মারা হবে, চোখ উপড়ে নেওয়া হবে জঙ্গি জিহাদিদের এবং মদতদাতাদের, কিচ্ছু করতে পারবে না। কিন্তু অ্যাডভেঞ্চার যদি করে, বাংলাদেশের মানুষও শুনে রাখুন, আপনারা আপনাদের প্রশাসনকে বলুন, অ্যাডভেঞ্চার করলে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। পাকিস্তান অনেককে তো বলতে দেখা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার যে প্রসঙ্গে আপনি তুললেন, করুক না, বাংলাদেশের উপরে আপনি একবার অ্যাডভেঞ্চার করে দেখাক, একবার একটা কিছু করুক। বেশ, অর্কদা ঠিক এখানেই ওয়াকারুজ্জামান কোথায়? অর্কদা সেনাপ্রধান কোথায়? সেনাপ্রধান চাপে আছে। না, সে কি ইউনূসের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা? তার প্রথম থেকেই দূরত্ব আছে ইউনূসের সঙ্গে। সেনাপ্রধান একটু ঝোলের লাউ অম্বলের কদুর মতো, আসলে ওর মেরুদণ্ডটা খুব নয়, গদি বাঁচাবার জন্য কখনো ইউনূসের পক্ষে, কখনো মধ্যপন্থা, কখনো ইউনূসের বিপক্ষে। জেনারেল মির্জার সঙ্গে যে মিটিং হয়েছে ইউনূসের, সেখানে তাকে দেখা যায়নি, কিন্তু ওখানে তো থাকবে পিএসও, থাকবে প্রিন্সিপাল স্টাফ অফিসার খায়রুল ইসলাম। হ্যাঁ, ওয়াকার তো ইউনূসের গুডবুকে নেই, এবং ওয়াকার একটু ভারতপন্থী। আচ্ছা। ও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, এবং ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে ওয়াকারের পেশাদার সম্পর্ক আছে। আসলে ওয়াকারের সময়কার সেনাকর্তারা, প্রাক্তন সেনাকর্তারা তাদেরকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল 15 জন সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাকি জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান ঠেকাতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন, দেশবাসীকে খুন করেছিলেন। এদের মধ্যে কারুর বিরুদ্ধে অভিযোগ আছে বিরোধীদের নির্যাতন করা। তো এক লপ্তে 15 জন সেনা আধিকারিক, আবার 10 জন অবসরপ্রাপ্ত, এদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ওয়াকারও তো দায় স্বীকার এড়াতে পারেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওয়াকারকেও কি গ্রেপ্তার করার দিকে হাঁটবে অন্তর্বর্তী সরকার? তাই ওয়াকার নিজের অবস্থানটাকে পোক্ত করতে চাইছেন। সৌদি আরব সফর বাতিল করেছেন। অক্টোবরের মাঝামাঝি একটা আন্তর্জাতিক সম্মেলনে তার নয়াদিল্লি আসার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সেটা আসতে পারেননি। বাংলাদেশে খুব অস্থির পরিস্থিতি, যে কোনো মুহূর্তে সেনা অভ্যুত্থান হতে পারে। বাংলাদেশে নির্বাচন হবে না। শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়া হয়, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচন বয়কট করবেন, তারা ভোট দেবেন না। তাহলে যদি ভোটারদের 40% ভোট না দেয়, তাহলে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকে না। বেশ, ওর কথা ব্রেক নেবো। ব্রেকের আগে জাস্ট যে প্রশ্নটা আপনাকে করব, এই যে বিকৃত ম্যাপ প্রসঙ্গ আপনি তুললেন, এই বিকৃত ম্যাপ দেখিয়ে ভারতকে কি কোনো বার্তা দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস? বার্তার একটা কিছু না, ও তো জঙ্গি, ভদ্রবেশী জঙ্গি। হ্যাঁ, এ তো ভারত বিরোধী জঙ্গি। একে কোনো রকম রেয়াত নয়। ভারত মাকে যে অসম্মান করবে, ভারত মায়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, প্রত্যেক দেশপ্রেমিক উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ করা। ভদ্রতা, শিষ্টাচার ওসব কোনো বিষয় না। যারা বিকৃত মানচিত্র প্রকাশ করে এবং সেই মানচিত্র প্রচ্ছদে থাকে এবং সেটা পাকিস্তানের সেনাকর্তাকে উপহার দেয়, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, উস্কাচ্ছে। খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। ওর কথা, প্রধানমন্ত্রীকে কি হত্যার ছক এরকম আমি জানি শোনা যাচ্ছে, এগুলো আমি জানি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকেরই চক্ষুশূল। তিনি একজন বিশ্বের নেতা, বড় নেতা, হিন্দু হৃদয় সম্রাট। তাকে জঙ্গি জেহাদিরা নিকেশ করার তো পরিকল্পনা সবসময় করে, এবং বিশেষ করে এই দুই জেহাদি দেশ যখন এই সমস্ত কার্যকলাপ করে, তাদের কাছে নরেন্দ্র মোদী থ্রেট। হ্যাঁ, সফল হবে না, কিন্তু বারে বারে চেষ্টা হয়েছে অতীতে, কোনোটাই সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। মা ভারত এবং আগামী দিনে যদি একদমই, এবং আগামী দিনে যদি কোনো প্রচেষ্টা থাকে কিংবা যদি এরকম কোনো প্ল্যান থাকে, আপনি অবাক হবেন আপনি যেভাবে বলছেন। এরকম দুই জেহাদি থাকে, জঙ্গি জেহাদিরা তো নাশকতার ছক কষেই। ভারতবর্ষের সংসদে যখন হামলা করেছে জঙ্গিরা, তারা যে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করবার জন্য প্রস্তুত হচ্ছে, এবং এদের এমনভাবে মগজদোলাই করা হয়, বলে তুমি স্বর্গে যাবে। এটা একটা জেহাদের কাজে পূর্ণ।
তা এইভাবে যাদের মগজদোলাই করা হয় তারা কিন্তু ওই মৃত্যু ভয়টা তাদের থাকে না, তারা খুব ডেসপারেট থাকে। সতর্ক থাকতে হবে গোয়েন্দা বাহিনীকে, নিরাপত্তা বাহিনীকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা দেখেন তাদেরকে। কিন্তু মা ভারতীর আশীর্বাদে প্রধানমন্ত্রীর কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণ হবে না। বেশ, সেটাই আমরা চাইবো। একদম। আর কথা আমরা বিরতি নেবো, আমরা একটা বিরতি নেবো হটসেটে হট টকে। বিরতির পর যখন ফিরে আসবো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পয়েন্টস থাকবে যা অর্কপ্রভু সরকার বিশ্লেষণ করবেন আপনাদের আজকের পর্বে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হটসেটে হট টক KTV বাংলার পর্দায়। অর্কপ্রভু সরকার আমাদের সঙ্গে আছেন এবং বিরতির আগে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা নিয়ে কিন্তু যা প্ল্যান চলছে, অর্থাৎ দুই জেহাদি দেশ কাছাকাছি এসে কী ষড়যন্ত্র করছে ভারতের বিরুদ্ধে এবং কি করতে পারে, এটা নিয়েও কিন্তু আমরা বেশ কিছু পয়েন্ট তুলে দিয়ে আপনাদের সামনে তুলে ধরে বিশ্লেষণ করলাম। বিরতির পর যেটায় আসবো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু ঘোষণা করেছেন যে প্লুটোনিয়াম চুক্তি আমেরিকার সঙ্গে ক্যান্সেল, অর্থাৎ বাতিল। অর্কদা, প্রথম কথা, আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আর প্যালাডিয়াম আমদানি করে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, ওকে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড ওদের পারমাণবিক ক্ষেত্রে লাগে, আর প্যালাডিয়াম লাগে ইলেকট্রিক ভেহিকলস। হয়তো সেটা বন্ধ করেছে, পুতিন চুক্তি বাতিল করেছে আমেরিকার সঙ্গে, কারণ আমেরিকা যেভাবে রাশিয়ার তেল সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করছে, রসনেফট, লুকয়েল, ভারতের উপর চাপ সৃষ্টি করছে যাতে রাশিয়া থেকে আমরা তেল আমদানি বন্ধ করি। রাশিয়াও প্রত্যাঘাত করেছে। ইউরোপের বিভিন্নই তো শীত পড়ছে, গ্যাস তো রাশিয়া থেকে আসে, তারা কি করবে? হ্যাঁ, তো খুব জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি। তার মধ্যে ডিসেম্বরের গোড়ায় পুতিনের ভারত সফর আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের অবজারভেশন তো নিশ্চয়ই থাকবে। শি জিনপিং এর সঙ্গে ট্রাম্প বৈঠক করছেন, এটা একটা পজিটিভ আউটকাম। ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে, কিন্তু ওগুলো তো বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা ও তো থাকবেই। কিন্তু আমাদের পড়োশী বাংলাদেশ, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান, সে আবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। একজন শান্তি পুরস্কার প্রাপ্ত লোক কিভাবে জঙ্গিবাদকে সমর্থন করতে পারে? কিভাবে বিকৃত মানচিত্র প্রতিবেশী দেশের, নিজের দেশের অংশ সেটা বর্ধিত করে প্রতিবেশী ভারতের 7 সিস্টারকে নিজের মানচিত্রে ঢুকিয়েছে। একে তো দুর্বৃত্তই বলতে হবে। ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি, ইচ্ছাকৃতভাবে দেখেছে। আসলে ইউনুস একটা মুখোশ পরে থাকে, ও অর্থনীতিবিদ নাকি জানি না, ও একটা দুর্বৃত্ত। বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বল্পকালীন তলানিতে এসে যে ঠেকেছে, তার জন্য দায়ী কিন্তু ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা। অনেকে বলতে পারেন আপনি ইউনুসকে এইভাবে বলছেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান। প্রথম কথা, ও দখলদার। ও রাষ্ট্রপ্রধান কোথায়? অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান, অবৈধ দখলদার। ও নির্বাচিতও নয়। এবং ওর তো কোনো অধিকারে নেই কোনো নীতিগত সিদ্ধান্ত নেই। ওর দায়িত্ব একটা নির্বাচন করা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেইটা না করে ও ভারত বিরোধী জঙ্গিদের উস্কাচ্ছে, তাদেরকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। আরো কত কি করছে, জামাই আদর করে বাংলাদেশ, আরো কত, এগুলো তো প্রকাশ হয়েছে। আরো কত কি আছে, সব তো বেরোচ্ছে না। ওখানে প্রাইভেট মিলিশিয়া তৈরি করছে ইউনুস, যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন? সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, সেখানে প্রাইভেট মিলিশিয়া কেন? মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছিল, সেই অস্ত্রগুলোকে লিগ্যালাইজ করছে। তাহলে প্রাইভেট মিলিশিয়া থাকবে কেন একটা দেশে? সরকারি মদতে হচ্ছে। তাহলে ইউনুসকে দুর্বৃত্তদের নেতা ছাড়া কি বলবো? কেউ যদি আমাকে বলেন আপনি বলছেন কেন, আমি তো বলবো, হাজারবার বলবো, মা ভারতীকে যে অপমান করছে, যে আমাদের দেশের অঙ্গরাজ্যকে নিজেদের দেশের মানচিত্রের অন্তর্ভুক্ত করাচ্ছে, লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দু মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, চিন্ময় প্রভুর জামিন হয়নি, বিভিন্ন মানবাধিকার সংগঠন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে সরব হচ্ছে, প্রতিমা তো ভাঙা হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে। তাও শুধু ইউনুস বিষয়টাকে কোনো গুরুত্ব দিচ্ছে। সেই জন্য আমি বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সব থেকে তলানিতে এসে ঠেকেছে এই বদমাইশ বৃদ্ধের জন্য।
যতদিন এই বুড়ো ভাম ক্ষমতায় থাকবে ততদিন দুদেশের সম্পর্কের কোনো উন্নতি হবে না। খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, এবং আমরা চাইবো যে সবাই যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ যে পাকিস্তান দুই জিহাদি দেশ একসঙ্গে হলে যে চক্রান্ত হয়, অর্কদা যেভাবে বিশ্লেষণ করলে আমাদের নজর সেদিকে থাকবে। অর্কদা, এবার আসবো এসআইআর নিয়ে। এসআইআর কিন্তু 4 তারিখ থেকে বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি ডোর টু ডোর যাবেন, ইতিমধ্যেই জ্ঞানেশ কুমার কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন। তা সত্ত্বেও এসআইআর নিয়ে কিন্তু আমাদের এই রাজ্যে বিভিন্ন মানুষের মধ্যে প্যানিক, প্রত্যেকে কিন্তু প্যানিক গ্রিপ্ট হয়ে পড়েছেন যে আমার নাম বাদ চলে যাবে, আমার নাম বাদ চলে যাবে। আমরা এটা নিয়ে আগের পর্বেও ডিসকাস করেছিলাম, আরও একবার অর্কদার সঙ্গে আমরা কথা বলবো। এবং প্রচুর মানুষজন, আপনারা বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, শহরে অনেকের মনে এই প্রশ্ন, আমার নাম 2002 আছে কি নেই, কি আছে, সব কিছু আরও একবার মন দিয়ে শুনবেন। অর্কদা কিন্তু আরও একবার বলে দেবেন যে এই এসআইআর এটা রুটিন প্রক্রিয়া, যেটা ইলেকশন কমিশন 2002 পর আবার করছেন, প্যানিক গ্রিপ্ট হবেন না অর্কদা? প্যানিকের কিছু নেই, রুটিন প্রক্রিয়ায় কমিশন করছে। 2002 সালের তালিকায় যাদের নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্ট দিতে হবে না, তাদের ছেলে মেয়েদেরও দিতে হবে না। আর যাদের নাম নেই, পরে নাম উঠেছে, তাদেরকে ওই 12টা নথির মধ্যে একটা দিতে হবে। আর যাদের বাবা মার নাম আছে তাদের তো কোনো চিন্তা নেই। হ্যাঁ, অনেকে 2006 নাম তুলেছেন। কিন্তু এই প্যানিক কেন? চারিপাশে একটা প্যানিকের কিছু নয়, এসআইআরটা রুটিন প্রক্রিয়া অতীতেও হয়েছে, এবার রাজনৈতিক উত্তাপটা বেড়েছে, সেই জন্য প্যানিক। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, 2002 তালিকাটা আপনার কোন কেন্দ্র, কত পার্ট নাম্বার, সেটা থেকে বার করে নিন। বিএলও যিনি হবেন তিনি আপনার এলাকার লোক হবে। কমিশন টোল ফ্রি নাম্বার দিচ্ছে 1950, আর একটা নাম্বার আছে, বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও সহায়তা পাওয়া যাবে। বুক আ কল উইথ বিএলও বলেও একটা অপশান আছে, আপনার বিএলওর সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন। কোনো রকম যদি ধরুন আপনার নাম খসড়া তালিকায় উঠলো না, সেখানেও আবেদন করার পদ্ধতি আছে। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, কাউকে বাদ দেওয়া নয়। প্রকৃত ভারতীয় যাদের ভোটদানের বয়স হয়েছে তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় থাকবে, কিন্তু যাদের এডিশনও হতে পারে, তাই তো? হ্যাঁ, কেন হবে না? যারা এই মুহূর্তে 18 বছরে পা দিল, এই তো নতুন ভোটার হবে, কিন্তু কোনো মৃত ভোটারের নাম থাকবে না। একাধিক জায়গায় যাদের নাম আছে তারা একটা মাত্র জায়গায় নাম রাখবেন। আর যে অভিযোগটা উঠছে, অনুপ্রবেশকারীরা, বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা, তারা বিভিন্ন জাল নথি নিয়ে এখানে ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাম বাদ যাবে। কিন্তু বাংলাদেশ থেকে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন এসছেন, তারা কিন্তু শরণার্থী, তারা কিন্তু নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব পেয়ে যাবে। কারণ এরা তো ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে এসছেন, বাধ্য হয়ে এসছেন ভিটেমাটি ছেড়ে। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে ইসলাম যেখানকার রাষ্ট্রধর্ম, সেখানে ধর্মীয় কারণে কোনো মুসলমান নিপীড়নের শিকার হতে পারেন না। তাহলে নিপীড়নের শিকার ধর্মীয় সংখ্যালঘুরাই হন। ঠিক আপনারা দেখছেন চিন্ময় প্রভু এখনো বিনা বিচারে জেলে, প্রতিদিনই ওখানে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, ইসকনকে জবাই করতে বলা হচ্ছে। এই যখন পরিস্থিতি, সেখানে বাংলাদেশের হিন্দুরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেউ কি নিজের ভিটেমাটি ছেড়ে আসতে চায়? বাধ্য হয়ে আসছে, তারা আমাদের কাছে শরণার্থী। আর যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তারা সিএতে আবেদন করবেন। আবেদন করলে সঙ্গে সঙ্গে একটা অ্যাকনলেজমেন্ট পাবেন, সেটা কমিশনের প্রতিনিধিকে দেখাবেন, আর কিচ্ছু করতে হবে না। বেশ, কারণ ইতিমধ্যেই আত্মহত্যার চেষ্টা করছেন অনেকে ওগুলো এসআইআর এর জন্য। ওগুলো না বোঝা, দেখুন আত্মহত্যা এসআইআর এর জন্য করেছে কিনা এটা তো বলা যায় না। অবসাদ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। এই রাজনৈতিক বিতর্কে আমি ঢুকবো না, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারবো না কি কারণে হয়েছে, কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। সাধারণ মানুষকে বলবো কমিশনের উপর ভরসা রাখুন। এসআইআর রুটিন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সহযোগিতা করুন। ভুলভ্রান্তি হতেই পারে, সেটাও শুধরানোর অনেক সময় থাকবে। কমিশনের কাজ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, কারোর নাম বাদ দেওয়া কমিশনের কাজ নয়, বরঞ্চ একটা বৈধ ভোটারও যেন তালিকার বাইরে না থাকে সেটা নিশ্চিত করা।
মানে এটা রিভিউ বলছেন আপনি। তাহলে প্রকৃত ভারতীয় যাদের ভোটদানের অধিকার বয়স হয়েছে তারা কেউ বাদ যাবেন না। কিন্তু একটা অনুপ্রবেশকারী মৃত, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার এক জায়গায় ভোটার হবেন, 3 জায়গায় মাল্টিপল এন্ট্রি থাকে না। এটাই তো মূল লক্ষ্য। বেশ, একদম লাস্ট কোয়েশ্চেন অর্কদা, 2002-03 কি শুধু ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল না ওটাও এসআইআর ছিল? ওই এসআইআর ছিল, মানে এসআইআর আর আইআর কোনো মানে টেকনিক্যাল ডিফারেন্স এক জিনিস। তখন প্রযুক্তি এত ব্যবহার হয়নি, এবার প্রযুক্তির অনেক ব্যবহার। বেশ অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়। আপনারা শুনলেন আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, এবং দুই জেহাদি দেশ একসঙ্গে হয়েছে এবং সেখানে জামাই আদর করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে লস্করি তৈবার একজন সক্রিয় জেহাদিসকে কিন্তু জামাই আদর করছে মোহাম্মদ ইউনূস। তাহলে আবার পাকিস্তান আর বাংলাদেশ একসঙ্গে মিলে কী ষড়যন্ত্র, এই নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এবং এসআইআর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা একটা রুটিন প্রক্রিয়া যেটা ইলেকশন কমিশন করে থাকে, আতঙ্কিত হবেন না। এবং কোনো রাজনৈতিক দল যাই বলুক না কেন, ইলেকশন কমিশন যা বলছে সেই বিষয়ে নজর রাখুন এবং সেই বিষয়ে মেনে চলুন। আজকের পর্ব এই অবধি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার, ভালো থাকবেন।